প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তিত্ব। সারা বিশ্বে তিনার গ্রহণযোগ্যতার অভাব নেই। তারপরেও তিনি বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী হয়েও কেন তিনি এক বছরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজের আয়ত্তে নিয়ে আসতে পারতেছেন না? এবং তিনি কি কখনোই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন? দেশে চাঁদাবাজি, গুম, খুন, এই সমস্ত কি বিশৃঙ্খলাগুলো কি ডক্টর মোহাম্মদ ইউনূস দমন করতে পারবেন? আসুন আজকে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি। ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময়ে ক্ষমতা গ্রহণ করেছেন সেই সময়ে থেকেই প্রথম থেকেই যদি তিনি 111-এর সরকারের মতো, অর্থাৎ ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারের মতো কঠোর হস্তে দমন করতেন, তাহলে দেশের অবস্থা আরও বিশৃঙ্খলা হয়ে যেত। বিএনপির মতো বড় দলকে দমন করতে হতো, আর বিএনপির মতো বড় দলকে যখন কঠোর হস্তে দমন করবে তখন দেশের পরিস্থিতি আরও অনেক খারাপ হয়ে যেত। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক বিচক্ষণ ব্যক্তি হওয়ায় তিনি কঠোরতার দিকে না গিয়ে দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে এই পরিস্থিতি স্বাভাবিক রাখার যুক্তি গ্রহণ করেন এবং সেই মতোই এখনও কাজ করেই যাচ্ছেন। আপনি এখন প্রশ্ন করতে পারেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না করার পিছনে শুধু কি বিএনপিই কারণ বা বিএনপি কি দায়ী? আসলেই সেটা নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময় রাষ্ট্রের শাসনভার গ্রহণ করেছিলেন সেই সময়ে পুলিশ সহ যে সকল আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সেগুলো জনগণের বিশ্বাস বা গ্রহণযোগ্যতা অনেক আগে হারিয়ে ফেলেছে, যার কারণে পুলিশের গ্রহণযোগ্যতা মানুষের কাছে এতটাই তলানিতে নামে গেছে যে তারা কোনো অন্যায়কারীকে ধরে শাস্তি দেওয়ার কথা চিন্তাও করতে পারে না। সুতরাং সেই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পুলিশকে আদেশ দেয় যে সারা বাংলাদেশে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, আপনারা কঠোর হাতে দমন করুন, তাহলে পুলিশের জন্য সেটা মানা বা সেই ভাবে কঠোরভাবে দমন করা তাদের পক্ষে কখনোই সম্ভব নয়। উল্টো তারা বিপদে পড়বে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সেই কথা খুব ভালোভাবেই জানেন যে পুলিশের পক্ষে আমার আদেশ বর্তমানে মানা কোনো মতেই সম্ভব নয়। তাই তিনি দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং অপরদিকে পুলিশকে জনগণ বান্ধব গড়ে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আমি একটি গল্প বলে শেষ করব যে এক বনে এক রাজা ছিল। রাজসভা ভর্তি লোকের সামনে বনের রাজা সিংহের লেজ ধরে বানর টান দিল। রাজা কোনো কিছুই বলল না। রাজসভায় উপস্থিত সকলে কানাঘুষা করা শুরু করলো যে বানর সিংহের বা রাজামশাইয়ের লেজ ধরে টান দিল, তারপরেও বানরকে রাজামশাই কোনো কিছু বলল না। এতে সবাই উপস্থিত খুব অবাক হয়ে গেছে। কিছুদিন পরে বানর যখন রাজার লেজ ধরে টানার পরেও রাজা কোনো কিছু প্রতিক্রিয়া দেখায়নি বা বানরকে শাস্তি দেওয়ার সাহস পায়নি, তখন বানরের সাহস আরও অনেক বেড়ে গেল। বানর তখন বনের মধ্যে এমন কোনো প্রাণী নেই যার লেজ ধরে টানার বাকি রাখলো। রাজাই যেহেতু কোনো কিছু বলেনি, সুতরাং অন্যান্য প্রাণীগুলো বানরের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলার সাহস পেল না। ফলে বনের সকল প্রাণী এতটা অতিষ্ঠ হয়ে গেল যে বানরের বিরুদ্ধে রাজার কাছে নালিশ নিয়ে আসলো। রাজা সকল প্রাণীর নালিশ শুনে বানরকে আটক করার আদেশ দিল, আর বানর সাথে সাথে আটকা পড়ে গেল। রাজ্যসভায় সকলে চিৎকার করে রাজার প্রতি বলা শুরু করলো যে আপনি আপনার লেজ ধরে বানর যখনই টান দিছিল তখনই যদি বানরকে আটক করতেন এভাবে, তাহলে আমাদেরকে আর লেজ ধরে টান খেতে হতো না, বনের মধ্যে এতটা বিশৃঙ্খলা তৈরি হতো না। রাজামশাই তখন বলে যে আমার লেজ ধরে যখন টান দিছে, আমি যদি তখনই বানরকে আটকায় দিতাম, শাস্তি দিতাম, তাহলে আপনারা সকলেই বানরের পক্ষ নিতেন, কেউ আমার পক্ষ নিতেন,
রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা একটা তৈরি হইতো। অনেকে বলতেন যে রাজার কি এমন ক্ষতি করছে বানর, লেজ ধরেই তো একটু টান দিছে। তাহলে তখন বিশৃঙ্খলা আরও বেশি সৃষ্টি হতো। এখন সকলের লেজ ধরে টানার কারণে সকলেই বানরের প্রতি অতিষ্ঠ হয়েছেন। এখন আমি বানরকে যদি ফাঁসিও দিই, কেউ একটু কোনো কিছু বলবেন না। দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনূস বনের এই রাজার মতো শেষ পর্যন্ত টান দিতে পারেন কিনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।